আজকের গল্প টিয়ার স্বামী। দিদি, আজ অন্তত দাদাবাবুকে এই অনুষ্ঠানে না নিয়ে আসলেও পারতি। দিন দিন দাদাবাবু আরও মানসিক রোগী হয়ে যাচ্ছে। এখানে আবার কখন কি করে বসে। এলাকার গণ্যমান্য ব্যক্তিরাই কিন্তু এই অনুষ্ঠানে আমন্ত্রিত। অন্তত তোর এই বোনের মান সম্মানটা রাখিস। ছোট রে, তোর দাদাবাবুকে নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না। আমি ওর খেয়াল রাখবো। টিয়া দিদি, কয়েকদিন পরে তুইও দাদাবাবুর মতো হয়ে যাবি। এমন মেন্টাল পেশেন্টের সাথে কেউ থাকে নাকি? তবুও দাদাবাবু এতদিন ভালোই ছিল। কিন্তু প্রিয়া, বোন আমার, বাদ দে না এসব কথা। তুই বরং দিয়ার হাতে হাতে কাজ করে দিয়ায় ওর রুমটা অনেক সুন্দর করে সাজিয়ে দে। আরে দিদি, দিয়া দিদির রুম আমার সাজাতে হবে কেন? ওর রুম সাজাতে ডেকোরেশনের লোক এসেছে। যতই ডেকোরেশনের লোক আসুক না কেন, তবু আমাদের তো সব দিক খেয়াল রাখতে হবে। ওর যেহেতু শ্বশুর শাশুড়ি কেউ আসেনি। টিয়া দিদি, তাড়াতাড়ি এদিকে আয়। দেখ না, দাদাবাবু অতিথিদের সামনে মিউজিকের সাথে ডান্স করা শুরু করে দিয়েছে। তোকে আমি বলেই গেলাম দাদাবাবুর দিকে নজর রাখতে। আর তুই এখানে বসে পিয়ার সাথে গল্প করছিস। টিটো, এখানে বাচ্চারা ডান্স করে, তুমি কেন ডান্স করছো? টিয়া, ও টিয়া, কি সুন্দর গান বাজছে দেখো। আমার প্রিয় গানটাই বাজছে, তাই তো আমি ডান্স করছি। টিয়া, তুমিও আসো না, আমরা দুজনে একসাথে ডান্স করি। টিটো, এখনো ডান্স করার সময় হয়নি। সবাই যখন ডান্স করবে তখন আমরাও ডান্স করব। ঠিক আছে। আচ্ছা, পরে কিন্তু আমরা সবাই ডান্স করব। দিয়া, পিয়া, দুই বোনকে সাথে নিয়েই আমরা ডান্স করব। শোন টিয়া দিদি, আমি কিন্তু এখন আর ছোট নেই যে তোদের সাথে ডান্স করব। আর আমার স্বামীও মাইন্ড করবে দাদাবাবুর সাথে ডান্স করলে। দেখলি তো পিয়া দিদি, দাদাবাবু কি করলো? হঠাৎ করে কোথা থেকে এসে ডান্স করা শুরু করে দিল। অতিথিদের সামনে ওনাকে দাদাবাবু বলে পরিচয় দিতেও এখন আমার লজ্জা লাগে। টিয়া দিদিকে এত করে বলি, তারপরেও টিয়া দিদি আমাদের কোনো কথা গায়ে লাগায় না। আমাদের প্রথম বিবাহবার্ষিকীর এত বড় পার্টির আনন্দ আয়োজন ওদের জন্য নষ্ট না হলেই হয়। দিয়া ম্যাম, তাড়াতাড়ি আপনার রুমে আসুন। আপনার বোন জামাই কেকের 12টা বাজিয়ে দিয়েছে। রতন, এসব কি বলছো তুমি? হায় হায় গো, আমার 50,000 টাকার এত দামি কেকটা এখন ফ্লোরে পড়ে আছে। এসব কি করে হলো দিদি? দিয়া, আমি একটু ওয়াশরুমে গিয়েছিলাম, আর তখনই হয়তো টিটো এসে। থাক দিদি, তোর আর কোনো এক্সকিউজ দিতে হবে না। আমি মনে মনে ভেবে রেখেছিলাম কোনো একটা অঘটন ঘটবেই। যেখানে এমন মেন্টাল পেশেন্ট থাকবে সেখানে তো। দিয়া, বোন আমার, আমি এর জন্য সরি বলছি। এত সুন্দর কেক দেখে আমি লোভ সামলাতে পারিনি, তাই খাওয়া শুরু করে দিয়েছিলাম। সেটাই তো দাদাবাবু, আপনি কোটিপতির ছেলে হয়েও এই সিম্পল 50,000 টাকার কেক দেখেই লোভ সামলাতে পারেননি। না জানি আর কত কি দেখে আপনার লোভ হয়, আর সেটা প্রকাশ করতে পারেন না। দিয়া, তুই তোর দাদাবাবুর সাথে এভাবে কথা বলছিস কেন? জানিসই তো, মানুষটার মাথায় একটু সমস্যা আছে। আমি কেক ফ্লোরে পড়ার সঙ্গে সঙ্গে আবার নতুন করে কেকের অর্ডার করে দিয়েছি। সেটা আবার 2 লাখ টাকার কেক। শুধু কেকটা রেডি করতে একটু সময় লাগবে। যদি কেক কাটার আগে অতিথিরা সব চলেই যায়, তখন আমি 2 লাখ টাকার কেক দিয়ে কি করব? তুমি 2 লাখ টাকার কেক এনে দাদাবাবুকে তৃপ্তি মিটিয়ে খাওয়াও। আর আমার হাজব্যান্ড এই নিয়ে তোমাদের কিছু বলার আগে পারলে আমার বাসা থেকে এখনই বেরিয়ে যাও। আমি আর এসব নিজ চোখে দেখে সহ্য করতে পারছি না। আমি তোমাদের কেক কাটা দেখব বোন। দাদাবাবু অপমানিত হওয়ার আগে প্লিজ চলে যান। আমার হাজব্যান্ডের এমনিতেই রাগ বেশি। এই নে দিয়া, তোদের উপহার। তোদের দুজনের জন্য 2টা স্বর্ণের চেইন কিনে এনেছিলাম। তোদের দুজনের গলায় স্বর্ণের চেইন দুটো পরিয়ে দেওয়ার ভাগ্য আমাদের আর হলো না। আর দৃশ্যকে তুই ম্যানেজ করে নিস। কেক হয়তো 1 ঘন্টার মধ্যে চলে আসবে। দিদি, ক্ষতি করার পর এখন তো চলেই যাবেন। এই যাওয়াটা আগে গেলেই পারতেন। আপনার মানসম্মান তো সেদিনই হারিয়েছিলেন যখন এই পাগল মানুষটাকে আপনি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেজন্য এখন অন্যদের মানসম্মানের কথা পরোয়া করেন না। কিছুদিন আগে আমাদের বাড়িতে গিয়ে একই কাজ করে আসলেন। এখন আবার আমার একমাত্র শালিকা দিয়ার বাড়িতে এসে
সেই কাজই করলেন। আপনি কবে আর এসব বুঝবেন? প্রিয়া, তোর হাজব্যান্ড এসব কি বলছে? কেন দিদি? প্রীত তো ভুল বা খারাপ কিছু বলেনি। সেদিন তোদের আমরা এত লোকের মধ্যে কিছু বলিনি বলে আজও যে তোদের আমরা ছেড়ে কথা বলবো, সেটা ভাবলি কি করে? আর কত সহ্য করা যায় তুই বল? যে মানুষটা তোকে কোনোদিনই মা হওয়ার সুখ দিতে পারবে না। স্ত্রীর অধিকার, স্বামীর কাছে স্ত্রীর অধিকার কি জিনিস সেটাই বোঝে না, তার সাথে সংসার করে কি হবে? এই কথাটাই তুই বুঝিস না। আগে না হয় তুই আমাদের প্রয়োজনে টিটো দাদাবাবুকে বিয়ে করেছিলি, কিন্তু এখন তো ওনার কোনো প্রয়োজন আমাদের নেই। তুই এখন দাদাবাবুকে ছেড়ে দে, তারপর আমরা তোকে ভালো ছেলের সাথে বিয়ে দেব। আর তুই যদি টিটো দাদাবাবুকে না ছাড়িস, তাহলে তোকে আমাদের ছাড়তে হবে। এখন তোর সিদ্ধান্তের উপর সব ডিপেন্ড করছে। আমি টিয়াকে ছাড়া একা কি করে থাকবো পিয়া? তোমরা বোনেরা এসব কি বলছো আমার টিয়াকে? আর না হলে দিদি আজ থেকে তোর আর আমাদের সম্পর্কের ইতি টেনে এখান থেকে তোদের চলে যেতে হবে। তোদের পরিচয়ে আমরা আর পরিচিত হতে চাই না। সেদিন প্রায় 200 লোকের মাঝখানে পিয়া আর দিয়া আমাদের অপমান করেছিল। অবশ্য বোন আর বোন জামাইদের করা অপমান আমি গায়ে লাগাই না। তবে আমার টিটোকে ওরা যেভাবে ছোট করে কথা বলেছিল, বারবার টিটোকে পাগল বলে সম্বোধন করছিল, সেসব কথা টিটোর গায়ে না লাগলেও আমার গায়ে লেগেছিল। আমার হাজব্যান্ডকে অপমান করার কোনো অধিকার ওদের নেই। তবে পিয়ার দিয়া ভুলে গিয়েছিল টিটোর অবদানের কথা। টিটোর জন্যই ওরা যে ওই পজিশনে ছিল, ওদের হাজব্যান্ড এত বড় চাকরি পেয়েছিল। মনে পড়ে গেল সেই 12 বছর আগের কথা। বাবা হঠাৎ করেই মারা যাওয়ার পর মায়েরও হাটে ফুটো ধরা পড়ে। তখন সংসারে উপার্জনের কোনো লোক ছিল না। মায়ের চিকিৎসা, হার্ট অপারেশন করার জন্য 10 লাখ টাকা, আমাদের 3 বোনের পড়াশোনার খরচ, সাংসারিক খরচ, সব মিলিয়ে আমরা টানাপোড়েনের মধ্যে ছিলাম। তখন আমি সবেমাত্র স্নাতক প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আর তখনই আমার উপর মায়ের চিকিৎসা সহ সংসার 2 বোনের দায়িত্ব এসে পড়ল। কোনো উপায় না পেয়ে তখন আমায় উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট হাতে নিয়ে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যে কোনো একটা চাকরির জন্য প্রতিদিনই ছুটতে হতো। 2 মাস চাকরির জন্য অনেক ছুটেছি, কিন্তু তবুও আমার কোনো চাকরি হয়নি। অবশেষে আমার এক বান্ধবী আমায় একটা চাকরি অফার দেয়। সেটা হলো টিটোকে দেখাশোনা করার। আমার যেহেতু একটা চাকরির খুব প্রয়োজন ছিল, তাই আমি আর কোনো উপায় না পেয়ে টিটোদের বাড়িতে যাই। টিটোর মায়ের সাথে কথা বলে চাকরিটা কনফার্ম করি। তবে টিটো জন্মগত মানসিক রোগী ছিল না। টিটো খুব ভালো স্টুডেন্ট ছিল আর টিটো ওর বাবাকে খুব ভালোবাসতেন। তবে টিটো ক্লাস 5-এ পড়াকালীন চোখের সামনে টিটোর বাবার গাড়ি অ্যাক্সিডেন্টে মর্মান্তিক মৃত্যুতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সেখান থেকে টিটো আর নিজেকে কামব্যাক করতে পারেনি। আর টিটোর বাবার মৃত্যুর পর ওদের এত বড় বিজনেস, প্রপার্টি, টিটোর দেখাশোনা সব টিটোর মাই সামলাতে থাকে। কিন্তু টিটো যত বড় হতে থাকে, ততই টিটোর বাচ্চা সুলভ আচরণ বাড়তে থাকে। যে কারণে টিটোর মায়ের একার পক্ষে বিজনেস সামলে টিটোর দেখাশোনা করা সম্ভব হচ্ছিল না। আর তখনই আমি টিটোর দেখাশোনা করার কাজটা পেয়ে যাই। প্রতি মাসে বেতন হিসেবে আমার যত টাকা লাগবে, তত টাকাই টিটোর মা আমার হাতে দিয়ে দিত। আর ওই টাকা দিয়েই মায়ের চিকিৎসা সহ সব খরচ চলতে থাকে। 2 বোন আবার স্কুল কলেজে যেতে শুরু করে। আমিও টিটোকে দেখাশোনা করার কাজের ফাঁকে পড়াশোনা চালিয়ে যেতে থাকি। টিটোর মায়ের দেওয়া টাকায় আমার মায়ের হার্টের অপারেশন সাকসেসফুল হয়। আর একদিন টিটোর মা আমায় বলল, টিয়া মা, তুমি তো আমার মেয়ের মতো, আর তোমার পরিবার আমার পরিবারেরই একটা অংশ। তবে তুমি যদি চাও, তাহলে তোমায় আমি টিটোর বউ হিসেবে ঘরে আনতে চাই। কারণ টিটো তোমায় বন্ধুর মতোই ভালোবাসে। আর একজন ভালো বন্ধুই একজন ভালো জীবনসঙ্গী হতে পারে। আর তোমার মা বোনদের সব দায়িত্ব আজ থেকে আমার হবে। শুধু আমি আমার ছেলের মাথার উপর একটা ছায়া দেখতে চাই, যে ছায়া দেখে আমি নিশ্চিন্তে এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারবো। যদিও এটা আমার অন্যায় আবদার হবে, কারণ আমার ছেলে মানসিকভাবে অসুস্থ। তবুও তুমি আমার ছেলের কাছে
স্বামীর ভালোবাসা না পেলেও মানুষ হিসেবে অনেক ভালোবাসা পাবে। আর তখন আমি মা, দুই বোনের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে টিটোকে বিয়ে করি। পিয়া দিয়াও তখন টিটোকে দাদাবাবু হিসেবে মেনে নেয়। আমার মা তো টিটোকে বিনে কিছু বুঝতোই না। তবে হঠাৎ করেই আমার মা মারা যায়। মা মারা যাওয়ার পর পিয়া দিয়ার জায়গা হয় আমার অট্টালিকা শ্বশুর বাড়িতে। আমার শাশুড়ি মা পিয়া দিয়াকেও খুব ভালোবাসতেন, তাই শাশুড়ি মা আমাদের প্রপার্টির কিছু অংশ পিয়া দিয়ার নামেও লিখে দেয়। আমাদের বিয়ের 3 বছর পরেই আমার শাশুড়ি মা মারা যান। মায়ের মৃত্যুর পর আমি একা হাতে বিজনেস সংসার সামলাতে থাকি। দুই বোনই দেশের বাইরে থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আসার পর যোগ্য পাত্রের সাথে আমি ওদের বিয়ে দেই। বোন জামাইদের বড় কোম্পানিতে মোটা স্যালারি চাকরির ব্যবস্থা আমিই করে দেই। দুই বোনের নামে 2টা ফ্ল্যাট কিনে দেই। আর এসবই সম্ভব হয়েছে আমি টিটোর স্ত্রী বলে। টিটো কোম্পানির জন্য যে যোগ্যতা আমাকে আমার শাশুড়ি মা দিয়ে গিয়েছিল, আর যার জন্য আজ আমি এইখানে। তাকে আমি প্রয়োজন শেষে কিভাবে ছেড়ে যাই, কারণ আমি যে টিটোকে ভালোবাসি। আমার শাশুড়ি মা আমায় বিশ্বাস করে তার ছেলেকে আমার হাতে তুলে দিয়েছিল। তাই দিন শেষে আমি আমার স্বামী শাশুড়ির কাছে চিরকৃতজ্ঞ। পিয়া দিয়া এসব কথা ওরা ভুলে গেলেও আমি কখনোই ভুলবো না। আর আমি বেঁচে থাকতে আমার স্বামীর থেকে কেউ আমায় আলাদা করতে পারবে না। এতে যদি ছোট বোনেরা আমায় দিদি বলে পরিচয় নাও দেয়, তাতেও আমার কোনো সমস্যা নেই। 2 বছর ধরে দুই বোন আমার সাথে কোনো যোগাযোগ করেনি। তবে আমি ওদের সাথে ফোনে যোগাযোগ করার অনেক ট্রাই করেছি বলে ওরা ওদের নাম্বারটাই চেঞ্জ করে ফেলেছে। যাদের জন্য এত কিছু করলাম, যাদের জন্য স্বামীর সুখ থেকে নিজেকে বঞ্চিত করলাম, আজ তারাই আমায় পর করে দিল। তবুও ওরা ভালো থাকুক। তবে টিটো ওদের কথা অনেক বলতো, তাই টিটোকে নিয়ে আমি ওদের থেকে অনেক দূরে চলে আসি। তবে একদিন অফিসে গিয়ে দেখি দুই বোনই আমার সাথে দেখা করার জন্য আমার অফিসে এসেছে। আর ওদের আমার সাথে দেখা করার কারণ হলো ওদের টাকা আর সাহায্যের প্রয়োজন। পিয়ার হাজব্যান্ড অফিসের অর্থ কেলেঙ্কারিতে জেলে আছে, আর দিয়ার হাজব্যান্ডের বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বিদেশে নিয়ে দৃশ্যর একটা অপারেশন করা দরকার, যার জন্য অনেক টাকা লাগবে। দিদিরে, দাদাবাবু, তোকে তো সবাই এক নামে চেনে। তোর বোন জামাইদের এই অবস্থায় তুই কি কিছুই করবি না? আমার প্রীতকে তুই আমার কাছে ফিরিয়ে দে। আর দৃশ্যর বিদেশে যাওয়ার ব্যবস্থা করে অপারেশনের টাকাটা তুই দিয়ে দে। না হলে তোর বোনদের চোখের জল ফেলেই দিন কাটাতে হবে। কিন্তু পিয়া, যাকে তোরা দাদাবাবু বলে পরিচয় দিতেও লজ্জা পাস, তার পরিচয়ে তোরা এখন এই কাজগুলো করলে তোদের মান সম্মান কি আর থাকবে? দিদি, আমরা তোর আর দাদাবাবুর পায়ে ধরে ক্ষমা চাইব। তবুও তুই আমাদের খালি হাতে ফেরাস না। আমাদের বড় ভুল হয়ে গিয়েছে, আর আমরা এখন সেই শাস্তি পাচ্ছি। দাদাবাবু তুই ছাড়া আমাদের কে আছে বল? এখন বুঝি তোদের টিয়া আর টিয়ার স্বামীকে খুব দরকার। 2 বছর তোরা কোথায় ছিলি? 2 বছরে এই দিদির কথা তোদের মনে পড়েনি? এ কি, বোনেরা কাঁদছে কেন? ওদের কি হয়েছে? সে কি টিটো, তুমি গাড়ি থেকে বের হয়ে অফিস রুমে আসলে কি করে? ম্যাম, স্যার আপনার রুমে আসতে চাচ্ছিল, তাই আমি ওনাকে। দাদাবাবু, আমাদের মাফ করে দিন, আমাদের ভুল হয়েছে। আপনি আর দিদি আমাদের বড় পরিচয়। পরে প্রীতকে আমি জেল থেকে ছাড়িয়ে আনি। ভালো জায়গায় প্রীতের আবার একটা চাকরির ব্যবস্থা করি। আর বিদেশ থেকে দৃশ্য চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরেছে। এখন আর আমার মনে কোনো কষ্ট নেই। বোন জামাইরাও তাদের কর্মের জন্য অনুতপ্ত। এদিকে আমি আর টিটো মাতৃত্ব আর পিতৃত্বের স্বাদ পাওয়ার জন্য সন্তান দত্তক নিলাম। তবে আমাদের ছেলের নাম রাখলাম আমার শ্বশুরের নামে মিল রেখে। কারণ শ্বশুর মারা যাওয়ার এত বছর পরেও আমার স্বামী টিটো এখনো শ্বশুরের স্বপ্ন দেখে চিৎকার করে কাঁদে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।